বিদেশিদের কবজায় চট্টগ্রাম বন্দর, ইজারা নিয়ে গোপন চুক্তির অভিযোগ তুলে ক্ষোভ বিক্ষোভ, জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা, এমবিসিবি সিইওকে গ্রেফতার ও হয়রানি বন্ধের সংগঠনটির আলটিমেটাম। যুক্তরাষ্ট্রে উষ্ণ অভ্যর্থনায় সৌদি যুবরাজ, $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি সালমানের, রিয়াদকে গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনা চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সাথে। একইভাবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়িক, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পর গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখনো বিদেশিদের কবজায়। রাজনৈতিক সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষায় লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুই বিদেশি অপারেটরের সাথে। 30 বছরের জন্য কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম। বন্দর, এনসিটি এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে। আমরা বন্দরকে আমরা তৈরি করব। নিউ টার্মিনাল সহ যেগুলো আছে, লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। বন্দর কি? বন্দর জনগণের সম্পত্তি, তো জনগণের তো জানার রাইট আছে। জনগণের জানাইয়া করলে অসুবিধাটা কোথায়? এদিকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানের গড়তে এমন উদ্যোগ তাদের। বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির ধারে কাছে আপনাকে যেতে হবে। বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা সহ আরও কয়েকটি বন্দরের বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে সরকারের সাম্প্রতিক চুক্তিতে দেশের স্বার্থ বিঘ্নিত হবার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অধ্যাপক আনু মোহাম্মদ বলছেন, এসব চুক্তির ক্ষেত্রে অস্বচ্ছ গোপন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির যে উত্থান, তার নেপথ্যে সবচেয়ে বড় কারিগর চট্টগ্রাম বন্দর। কিন্তু জাতীয় স্বার্থের এই কৌশলগত স্থাপনাটি এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্দরের 7টি টার্মিনালের মধ্যে 2টি বাদে বাকি 5টি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বন্দরের বহুমুখী তাৎপর্য রয়েছে। বিদেশিদের হাতে নিয়ন্ত্রণ গেলে দেশীয় স্বার্থ লঙ্ঘিত হবে। তাই বিদেশি বিনিয়োগে বন্দরের দেশীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে সচেষ্ট হবার তাগিদ তাদের। সরকার ভালো করত যদি বন্দরটা বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশ সরকারই পরিচালনা করবে, কিন্তু সেটা বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের পিছনে যে প্রফিট দিতে হয় সেটা সরকার করে দিবে। তখন যে জায়গাটা হতো, বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট অনেকেই শো করত। অতএব সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ সরকার ছাড় দিয়েছে। লাভ ক্ষতি সরকারকে সব জনগণের সামনে উপস্থাপন করা দরকার, কারণ এটা রাষ্ট্রের একটা বিশাল সম্পত্তি। আমি বলেছি শুধু এটা আয়ের উৎস না, এটা আমার
ট্রান্সপোর্টেশন না, এটা আমার স্বাধীনতার সাথেও বিভিন্নভাবে সম্পৃক্ত। গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়োয় সরকার বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে অভিযোগ করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর নিয়ে বিতর্কের সুরাহা না হলে সামনে বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। বুধবার ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সুমাসটেকের প্রধান নির্বাহী আবু সাইদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির নেতারা। হুমকি দেন আজকের মধ্যে মুক্তি না দেয়া হলে দেশজুড়ে কঠোর আন্দোলন চলবে। আগামী 16 ডিসেম্বর থেকে BTRC NEIR সিস্টেমটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিদেশ থেকে আনা কোনো ফোন নিবন্ধন ছাড়া ব্যবহার করা যাবে না, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সিংহভাগ হ্যান্ডসেটের চাহিদা পূরণ করা ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ফোন বিক্রেতারা, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়েও। এটা ওভারঅল মার্কেটের উপরে একটা বড় ইম্প্যাক্ট পড়বে, কারণ 59% ট্যাক্স দিয়ে তো আমরা ফোন সেলও করতে পারবো না, কাস্টমার কিনতেও পারবে না। অন্যরা যেভাবে ব্যবসা করুক, আমরা ওভাবে ব্যবসা করতে চাই। আমরা সারা বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী এক 64-65 জেলার সব মোবাইল ব্যবসায়ী আমরা ঢাকা আন্দোলনে ডাক দেব। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। এরই মধ্যে গত মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ তোলে সংগঠনটি। আর একে কেন্দ্র করেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা MBCBর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি জনাব আবু সাইদ পিয়াস, উনাকে নির্মমভাবে গতকালকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে, এটার আমি তীব্র নিন্দা জানাই। এবং অচিরেই যদি উনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, পুরো বাংলাদেশে আমরা গণ আন্দোলনে যাব। করবেন না। আর আবু সাইদ পিয়াসকে আপনারা কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। ওরা বলছে পিয়াস নামের কাউকে ধরেনি, অথবা কোন গ্রুপ ধরেছে আমাদেরকে বলেন। এইসব তালবাহানা আল্লাহর ওয়াস্তে করবেন না। এ সময় সরকারের NEIR ব্যবস্থা চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। সামনে যদি এই NEIR সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর, যারা রিকশাওয়ালা আছে, এরা মোবাইল ইউজ করতে পারবে না। এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। কারণ ছাত্ররা একদম কম মূল্যে, ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টের হাই কনফিগারেশন যে সেটগুলো পাচ্ছে, সেগুলো পাচ্ছে আমাদের এই গ্রে মার্কেটের জন্য। সংবাদ সম্মেলন শেষে আবু সাইদ পিয়াসের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। আমরা ভোর 5টা থেকে এখানে অবস্থান নিয়েছি। ডিবি লোকজন পরিচয় দিয়ে তাকে উঠায় নিয়ে আসছে এবং বলা হয়েছিল যে ওনাকে আবার বাসায় পৌঁছে দিবে। তো এখনো পর্যন্ত আমরা তার কোনো খোঁজখবর পাইনি। সে কোথায় আছে, কেমন আছে, আমাদের কাউকে এখন পর্যন্ত সঠিক তথ্যটা দিচ্ছে না। সেজন্য আমরা সবাই আসা এখানে। মোবাইল ফোন ব্যবসায়ীরা বলছেন, সরকার সিদ্ধান্তে অনড় থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নজিরবিহীন আতিথেয়তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে বরণ করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত এই বৈঠকে স্থান পেয়েছে প্রতিরক্ষা চুক্তি, খাশোগি হত্যাকাণ্ড এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। দিন শেষে সৌদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে বিশেষ মর্যাদা দেন ট্রাম্প। জমকালো আয়োজনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে মঙ্গলবার হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ সামরিক বিমান মহড়ার মধ্য দিয়ে তাকে এই সম্মান জানানো হয়। এই সফরের লক্ষ্য সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। ওভাল অফিসের বৈঠকে মার্কিন গোয়েন্দা তথ্য নাকচ করে
ট্রাম্প দাবি করেন সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজের কোনো ভূমিকা ছিল না। একই সাথে সৌদির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি সহ একটি প্রতিরক্ষা চুক্তিরও ঘোষণা দেন তিনি। আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে ট্রাম্প ইতিবাচক আলোচনার কথা জানালেও যুবরাজ স্পষ্ট করেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে দ্বিরাষ্ট্র সমাধান চায় রিয়াদ। সৌদি আরবে মার্কিন বিনিয়োগে $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ। দিনের শেষে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করেন ট্রাম্প। সেই সাথে দেন দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ সরকার, আইএনও ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মিস্টার ডেইপাক এলমার এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ম্যাক্স ডুনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় আরোপিত 10টি অবাস্তব ও সিন্ডিকেট নির্ভর শর্ত অবিলম্বে প্রত্যাহার সহ এক গুচ্ছ দাবি জানিয়েছে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাইরার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা NA সেলিম। তিনি বলেন, মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি বহুদিনের সমস্যা। এ বিষয়ে সরকারের উপদেষ্টার কাছে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে। বৈধ সব রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে পেশাদার কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানির শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হতে অনীহা প্রকাশ করেন। এজন্য ঘন ঘন নিয়ম নীতির পরিবর্তন না করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বুধবার রাজধানী নিকুঞ্জে ডিএসএ টাওয়ারে পুঁজিবাজারে উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। আমরা চেষ্টা করব যে গত 2 দশক ধরে শেয়ার বাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তার বেশিরভাগই রুগ্ন। ফলে বাজারে যেমন তাদের অবস্থান ধরে রাখতে পারেনি, তেমনি হয়েছে কারসাজিও। এতে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় দিন দিন সংকুচিত হয়েছে শেয়ার বাজার। এই যে টেন্ডেন্সিটা, এটা ইস্যুয়ারকে আমাদের এই মার্কেট ইন্টারমিডিয়েটরিজটাই বুঝায় দেয়। আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খসড়া নীতিমালা 2025 নিয়ে নিজেদের মতামত প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা। বলেন, আইনের বাধ্যবাধকতায় শেয়ার বাজারে ভালো কোম্পানি আসতে আগ্রহী হচ্ছে না। তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। আইন থাকলেই হবে না, আইনের ইমপ্লিমেন্টেশন হইতে হবে। তাইলেই আমি আশা করি আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে আমরা যদি ফ্যাসিলিটেটর হিসেবে সবাইকে হেল্প করি, তাইলেই সম্ভব। প্রথমেই এন্ট্রি লেভেলটাকে বন্ধ করে দেই, তাহলে আমরা ইনভেস্টর পাবো থেকে, আমরা কিভাবে ইনভেস্টর তৈরি করব? বেশ কয়েকটা কোম্পানি এখনই লিস্টেড হওয়ার মতো অবস্থায় আছে। লেটস সিট ডাউন উইথ देम ক্লোজলি, যে কি কোন কাজ করলে ওনারা কুইকলি লিস্টেড হতে পারবেন। আমার মনে হয় প্র্যাকটিক্যালি এই সমস্ত কাজ যদি আমরা করতে পারি। আলোচনায় বক্তারা বলেন, ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ ভালো আইপিও এনে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা। বিভিন্নভাবে ব্যাকডোরে দুর্বল কোম্পানিগুলা লিস্টিংয়ে এসেছে এবং যার ফলে আজকে আমাদের মার্কেটের এই একটা শোচনীয় অবস্থার মধ্যে চলে গেছে। গত 15 বছরে যদি আমরা দেখি যে সেখানে আমাদের মার্কেট সব দিক থেকে পিছিয়েছে এবং মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে 15 বছরের যে লিস্টিং, সেই লিস্টিং এর কোয়ালিটি আপনারা সবাই জানেন। দীর্ঘদিনের সংকুচিত বাজারকে গতিশীল করতে প্রাইমারি মার্কেটকে আরো উন্নতি করার কোনো বিকল্প নেই বলে মত দেন বক্তারা। ডিএসসির পক্ষ থেকে মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।